কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে। ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই। চলো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ মা, ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা, ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি।
আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। ডাক্তারকে ভগবানও বলা হয়, এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয়। কিন্তু কি হতো যদি জীবন দান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায়? যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বেশ বের হয়। ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল। কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে, কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল। দাঁড়াও সিস্টার, এটা কি করছো? নাথিং ডক্টর, পেন কিলার দিচ্ছিলাম। সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে। তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে। নো নো, তুমি জেনারেল ওয়ার্ডে যাও, আমি একে সামলে নেব। ওকে ডক্টর। হ্যাঁ বিবেক, বল। দাদা, তুমি কাজ করে দিয়েছো? না, এখনো না। তাহলে কবে করবে দাদা? যদি ওর জ্ঞান ফিরে যায় আর ও পুলিশকে সব বলে দেয় না, তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা। শুধু 5 ঘন্টা আগের কথা। বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা বিবেককে আস্তে গাড়ি চালানোর জন্য জিদ করছিল, কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল। বারবার বিয়ার খাওয়ার জিদ করছিল। আরে বিয়ার খেলে কিছু হয় না, আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড ড্রিঙ্ক। দেখো আমি এখন অবধি 3টে খেয়ে ফেলেছি, কিছুই হয়নি তো। হয়েছে কিছু বলো? বিবেক, আমি বাচ্চা নই। দরকারের থেকে বেশি খেলে বিয়ারেও নেশা হয়ে যায়। তুমি শুধু গাড়ি আসতে চালাও প্লিজ, আমার ভয় করছে। আরে তুমি কি এটা শোনোনি নাকি? ভয়ের পরে জিত আছে। আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও। এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা। আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে। বিবেক, কি করছো তুমি? বিবেক, হাত ছাড়ো আমার। তোমার নেশা হয়ে গেছে বিবেক, ছাড়ো। আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি। আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা একটা টাকার লাভ ওঠানোর জন্য এনেছি। আজকে আমি তোর থেকে নিজের তেষ্টা মেটাবো। বিবেক, কি যাতা বলছো? ছাড়ো আমাকে। ছাড়ো, ওদের মতো বিহেভ করো না। লিভ মি, ছাড়ো আমাকে। আমি জানোয়ার, জানোয়ার আমি। হ্যাঁ, তুমি জানোয়ার। তাছাড়া একটা কথা বলি, তোমার থেকে ভালো তো কুকুররা হয়। তোমাদের মতো ঠকবাজের থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয়। ছাড়ো আমায় বিবেক, আমি বললাম না ছাড়ো আমায়। সোমা, তোকে তো থাপ্পড় লাগা মাত্র বিবেককে ছটকা লেগে যায়। ও সোমার হাত ছেড়ে দেয়। সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগলো। গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল। ওর মাথায় জানোয়ার আর কুকুরের কথাটা ঘুর ঘুর করে। নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক অ্যাক্সিলারেটরে পা রেখে দেয় আর এক ঝটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায়। সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায়। গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয়। সোমা নিচে পড়ে যায়। বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে। বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারলো যে সোমা বেঁচে যাবে, ব্যাস তখনই
নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে। দাদা দাদা প্লিজ তোমাকে আমাকে মা বাবার দিব্যি, দাদা প্লিজ মেরে দাও ওকে, না হলে পুলিশ আমাকে ছাড়বে না দাদা। মেরে দিচ্ছি, কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না। প্রমিস দাদা, কর প্রমিস, কখনো এরকম করব না। ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ, অথচ ভুলটা তোমার ভাই করেছে। ও আমার ভাই হয়। অংশুমান একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সাহস জুটিয়ে সোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। আর ইঞ্জেকশনের প্রভাবে সোমার নিঃশ্বাস থামতে লেগে যায় আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে আর ও মরে যায়। লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়। অংশুমান সোমার শিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তক্ষুনি বিবেককে ফোন করতে লাগে। হ্যাঁ হ্যাঁ দাদা বলো। আমি ওকে মেরে দিয়েছি, তুই তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এই বদমাশ মেয়েটা আমাকে ফাঁসিয়েই দিয়েছিল। তুমি তো সত্যিই ফেসে গেছো। দাদা দাদা এটা কি হচ্ছে দাদা? দাদা দাদা এটা কি? মৃত্যুর শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। যখনই সময় ইশারা করলো, ওই রুমে রাখা ইনজেকশন, সিজার আর নাইফ হাওয়ায় নিজের থেকে উড়তে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাঁথা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায়। ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায়। দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায়। একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করলো আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল। কিন্তু কথায় বলে না, ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল। খারাপের অন্ত চিরকাল খারাপই হয়। বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না। বস, এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি। আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকেই শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে। ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট আপ করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন
আমি ওই ফেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার এখন এটা কি করে পসিবল? আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে, নাম, জন্ম। এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌন ক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন সঙ্গীতার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল, কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1 2 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা, সঙ্গীতা। সঙ্গীতা। স্যার কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার, আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার, তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়।
আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা। অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে 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 তোমার তোমার চেহারা কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই, এই জায়গাতেই। তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তুমি তো মরে গেছিলে, তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা, খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন। নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে। কখনো কখনো জীবনে আমরা কিছু এমন কথা মেনে ফেলি যেটাকে সবাই পরে গিয়ে বলে যে ওদের মৃত্যু এসেছিল, এই জন্য এইসব হয়েছে। এরকমই কিছু একটা হয়েছে মুম্বাই শহরের বান্দ্রা কোরলা কমপ্লেক্সে তৈরি এভারেস্ট বিল্ডিংয়ের 13তম ফ্লোরে। এইসব বাজে কথা তুই নিজেকেই শোনা। ডাইনি তোর প্রতিবেশীকে মেরে দিয়েছে। আবে ভূত পেতনি কিছু হয় না। আরে না ভাই, আমি সত্যি বলছি, গ্রামেও তো ভূত থাকে। আরে ভাই, যাদব আঙ্কেলকে ভূতই তো মেরেছিল। সেটাই তো ব্রো, যেখানে অশিক্ষিত লোকজন থাকে না সেখানেই এরকম ফাজদামি রকমের কথা হয়। আরে কিন্তু আচ্ছা একটা কথা বল, তোর এই ভূত শহরেও ট্রাভেল করে নাকি? ওকে এখানে ডাকা সম্ভব বল আমাদের অফিসে? তোমরা দুজনে সত্যি অফিস শেষ হওয়া মাত্রই কি জানি কি হয়ে যায় তোমাদের। ওকে গাইস, অনেক হয়েছে এইসব, এবার চলো। অনিল স্যার, আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন না? আরে তোর কি হয়ে গেল এখন? না স্যার, বলুন না, আপনি কি সত্যি ভূতে প্রেতে বিশ্বাস করেন না? না, আমি করি না। তো তাহলে কাটিয়ে দেখান একটা রাত এই অফিসেই। বিশ্বাস করুন, আপনি ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করবেন। মানে এখানে আমাদের অফিসে ভূত আছে? আপনি যদি থাকেন তাহলে সব জানতে পেরে যাবেন। আমায় কি দেখছিস? আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি। তোর জায়গায় আমি হলে তাহলে ভুলেই চ্যালেঞ্জ এক্সপেক্ট করতাম না। এখন তুই ভাব, তুই কি করতে চাস?
ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, দেখি তোর ভূত প্রেতকে। আরে বাবা, ওকে ব্রো, ইটস ইয়োর উইশ। পুরো অফিসটা তোর, যেখানে ইচ্ছে শুয়ে পড়। যদি ভয় পেয়ে ফেটে যায় তাহলে প্লিজ কল। আচ্ছা চল, সরি, বাই। অনিল এমন একটা চ্যালেঞ্জ স্বীকার করেছিল যেটার পরিণাম কি হতে চলেছে তার ধারণা অবধি ছিল না। ও 13তম ফ্লোরের ওই অফিসে নিজের বেঁচে যাওয়ার সময় কাটাচ্ছিল, কখনো এই চেয়ারে বসে তো কখনো ওই চেয়ারে বসে। কিছুক্ষণের মধ্যেই 12টা বাজতে চলেছিল। এই বিজয় তো বিজয়, শালা পাহারাদারও খচ্চর। বেকারই চ্যালেঞ্জটা নিলাম। এখন এত বড় অফিসে যে কেউ রাত কাটালে ভয় পেয়ে যাবে। আর তেষ্টা পেয়ে গেছে খুব জোরে। এই দুটো প্যাক নিলে সব ভয় পালিয়ে যাবে। কি জানি কি হচ্ছে यार। এবার মজা আসবে। হে ভগবান, কি হচ্ছে? ভূত দেবতা, যদি তুমি সত্যি থাকো তাহলে আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। অনিল ক্ষমা তো চাইছিল, কিন্তু ও কি জানতো জীবন আর মৃত্যুর খেলা এবার শুরু হয়ে গেছে। আর সেই খেলায় শুধু ও একা নয়, আরো 3 জনের জীবন যুক্ত হতে চলেছিল। অনিল, অনিল ওঠো, ইটস মি यार, ওঠো অনিল, আমি প্রীতি। দেখ বিজয় আর বাবু আছে, সামলাও নিজেকে। সরি यार, আমরা জানতাম না যে তুমি বাঘের ছালে লুকিয়ে থাকা একটা খরগোশ। এইটুকু নটঙ্কিতে ভয় পেয়ে গেলে। এনিওয়েজ, আমরা তোকে এপ্রিল ফুল বানাচ্ছিলাম। আরে আরে সরি বললাম তো ভাই, ক্ষমা করে দে ভাই। আরে ইটস ওকে, টোকে কিছু তো বল। আর তুই পেছনে কি দেখছিস? বাবু, এই এক্সট্রা নটঙ্কিটা না তুই এনেছিলি। না ম্যাডাম, আমি কিছুই করিনি। কে তুমি? আমি ভূত রে। না না, এই গল্পটা একটা শিক্ষা সেই সব লোকেদের জন্য যারা ভূত প্রেতে বিশ্বাস করে না। আর এই গল্প একটা শিক্ষা সেই সব লোকের জন্য যারা শুধু আনন্দ পাওয়ার জন্য যে কারোর সাথে যা ইচ্ছে তাই করে বসে। সেই জন্য প্রত্যেকটা ইয়ার্কি ভেবে চিন্তে করা উচিত। আর বিশেষ করে এপ্রিল ফুলের ইয়ার্কিটা, কারণ ভূত সত্যিই আছে। শুনেছিলাম যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোনো ইমানদার পুলিশ অফিসওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি, যে মুম্বাইয়ে যারা ড্রাগ সাপ্লাই করতো তাদের ঘুম নষ্ট করে রেখেছিল, মরার আগেও আর মরার পরেও। টাকা পুরো আছে, পুরো 250 গ্রাম আছে, কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি? পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে, ওখানেই যেখানে কেউ বিক্রি করে না। মানে বান্দ্রা পোর্ট। পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে। যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি,
এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাঁশ থাকে। আইএএস অফিসারের ভূত আছে ওখানে। জানি রে, ওই আইএএস অফিসার না, যাকে আশিতে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা পোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল। আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু। হ্যাঁ, এইসব বাজে কথা গো বর্দা। ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। আজ আমরা ওখান থেকে শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড়, আমার কথাটা বোঝ। ওদিকে যাস না। ছাড়ো না বর্দা, তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো, নোটগুলোর আদান প্রদান দেখো। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা পোর্টে আইএএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে, সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না। আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো। এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা। আসছি। এই দাঁড়া, আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না, তাই এটা রাখ, মরার আগে পুরো মজা নিয়ে নে। থ্যাংক ইউ দাদা। বড় দাদা পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোর্টে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া। কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল। ও কি করেই বা থেমে থাকতো? আরে পাপ্পুদা, কোনো নেশাখোর লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না। হ্যাঁ তো, সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে। এখন তো আমাকেও ভয় লাগতে শুরু হয়ে গেছে। আমার এখানে আসা উচিত হয়নি। ভাই, রণসিংহ সত্যি এসে গেলে তখন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কেউ এসেছে? সব বাজে কথারে আমার লিমকা গজা। এখানে কোনো ভূত থাকে না, এই সব মন গড়া গল্প। যাই হোক, এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে, লাগাবো। কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে। কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস? আছে তো দাদা, এই যে 355 টাকা। আর আমার কাছে দাদা 150 আছে। যেটা আছে বনির জন্য যথেষ্ট। এটা ধর, এখন এটা বিক্রি কর বা খা। মাল তোদের, পুরো 5000 টাকার পরিষ্কার মাল। মজা কর। চল এবার, কাল নতুন ভাবে ফিল্ডিং করব। ও গড, রণসিংহ! রণসিংহের এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের 3 জনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে। মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও তাহলে এখানে এসে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের। এবার তোর নম্বর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয়, দুটো নয়, বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো, কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে।